আজ হাসনাত আব্দুল্লাহ গুলিবিদ্ধ হয়েছে, উসমান হাদির চেয়েও খারাপ অবস্থা। আজ হাসনাত আব্দুল্লাহ তুপের মুখে পড়েন উসমান হাদির মতোই। গত কিছুদিন ধরে অনেক প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছিলাম যে উসমান হাদির পর নেক্সট টার্গেট হাসনাত আব্দুল্লাহ। সর্বশেষ হাসনাতের কি হয় এবং এই ষড়যন্ত্রগুলা কে করতেছে? এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে পরবর্তী টার্গেট হিসেবে উল্লেখ করে ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রায়না লিখেছেন, গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়। প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধরে নেওয়া হবে। ভারত যে কোনো সময় হামলা চালিয়ে দিতে পারে, কোনো প্রকার আইনের বালাই কিন্তু এখানে নাই। নেক্সট লক্ষ্যবস্তু হাসনাত আব্দুল্লাহ। বিভিন্ন সূত্রে জানতে পারছি হাসনাত আব্দুল্লাহকে ভারত বিরোধী বক্তব্য দেওয়ানো হচ্ছে পরিকল্পিতভাবে, যাতে করে হাসনাতকে খেয়ে দিলে সেই দায়টাও ভারতের উপর চাপানো যায়, সেই দায়টাও বাংলাদেশ আওয়ামী লীগের উপর চাপিয়ে সাধারণ মানুষের সাইকোলজি নিয়ে গেম খেলা যায়। দেশের ভেতর তাদের আর কোনো রাজনীতি আর অবশিষ্ট নেই। মানে এখানেই জেনারেল ওয়াকারুজ্জামান যে 2025 সালের জানুয়ারিতে কথাগুলো বলেছেন সেটা নতুন করে পড়া দরকার। যুদ্ধ শুরু হলে যুদ্ধ কারা করবে, হাসনাতরা নাকি এই ওয়াকাররা? আরে এসব পোলাপান ভাই, তুমি এমবিসি বাংলাদেশে ভারতের হাই কমিশন ঘেরাও করো, তাহলে সরাসরি যুদ্ধ ঘোষণা করো, দেখি হেডন থাকবে ভারতের। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে আবার একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয়টি আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে আসি আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, বিস্তারিত ভিডিও দেখে আসি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে পরবর্তী টার্গেট হিসেবে উল্লেখ করে প্রকাশ্যে হত্যার হুমকি সংক্রান্ত মন্তব্য করার অভিযোগ উঠেছে ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রায়নার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টকে ঘিরে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এমনকি কোথায় গুলি করা দরকার তা উল্লেখ করে অজয় লিখেছেন, গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়। প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধরে নেওয়া হবে। এমন মন্তব্যকে অনেকেই সরাসরি মৃত্যু হুমকি হিসেবে দেখছেন। অন্যদিকে এর আগে হাসনাতকে দেখে নেয়ার এবং বাংলাদেশকে শিক্ষা দেওয়ার হুমকি দেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, বাংলাদেশে গত 1 বছরে এই চর্চা বারবার হচ্ছে যে নর্থ ইস্টকে ভারত থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যুক্ত করা উচিত। এটা বারবার আসছে, কিন্তু আপনারা জানেন ভারত একটি বড় দেশ, পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি। ভারতের সঙ্গে বাংলাদেশ কিভাবে এটা করবে, এটা তো ভাবাও ভুল। নেক্সট লক্ষ্যবস্তু হাসনাত আব্দুল্লাহ। বিভিন্ন সূত্রে জানতে পারছি হাসনাত আব্দুল্লাহকে ভারত বিরোধী বক্তব্য দেওয়ানো হচ্ছে পরিকল্পিতভাবে, যাতে করে হাসনাতকে খেয়ে দিলে সেই দায়টাও ভারতের উপর চাপানো যায়, সেই দায়টাও বাংলাদেশ আওয়ামী লীগের উপর চাপিয়ে সাধারণ মানুষের সাইকোলজি নিয়ে গেম খেলা যায়। যেমনটা গেম গত বছরের জুলাইয়ে আবু সাইদকে হত্যার মাধ্যমে খেলেছিল জামায়াত ইসলাম। গতকাল বাংলাদেশের ভারতীয় দূতাবাসে সেই তথাকথিত জুলাই জঙ্গিরা সেখানে গিয়েছিল একটা ম্যাসাকার সৃষ্টি করার জন্য, কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সেই সুযোগটা সৃষ্টি করে দেয়নি। সেখানে যাওয়ার পর অনেকগুলো ঘটনা ঘটেছে, অনেকগুলো স্লোগান আমার চোখে পড়েছে। তার মধ্যে অন্যতম দৃষ্টিকটু যে স্লোগান দুইটা ছিল, প্রথমত, যে ভারত খুনি পালে সে ভারত ভেঙে দাও। খুনি বলতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বোঝানো হয়েছে। ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদের জীবন রক্ষা করেছে, তারা তাদেরকে বাংলাদেশে মব করতে দেয়নি জুলাই জঙ্গিদেরকে, সেজন্য ভারতকে ভেঙে দিতে হবে। দ্বিতীয় স্লোগান ছিল, বাবরের পথ ধরো, 7 সিস্টার্স স্বাধীন করো কিংবা দখল করো। লুৎফুজ্জামান বাবর বিএনপির মন্ত্রী, সেই 10 ট্রাক অস্ত্র কেলেঙ্কারি মামলা যে সেখানকার মূল হোতা, তারা চেয়েছিল ভারতে অস্ত্র প্রবেশ করে ভারতের 7 সিস্টার্সকে উলফার সাথে যোগ সাজসে কোনোভাবে উত্তপ্ত করা যায় কিনা, এমন প্রচেষ্টা ছিল, এবং সেটা পরবর্তীতে বিএনপিকে কিভাবে ভোগ দিতে হয়েছে গত 17 বছর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই দুইটা স্লোগান দিয়ে তথাকথিত জুলাই জঙ্গিরা ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা করেছিল, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেডের কারণে তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারে নাই। সেখানে সর্বোচ্চ 500 থেকে 1000-এর মতো লোকজন ছিল। এই তথাকথিত জুলাই ঐক্যের ব্যানারে জুলাই জঙ্গিরা ডক্টর ইউনূসের সম্পূর্ণ তত্ত্বাবধানে বাংলাদেশের যে উগ্রবাদী এই ইউনূসের ভাড়াটে একটা গোষ্ঠী আছে, এই গোষ্ঠীকে দিয়ে ইউনূস যাচ্ছে তাই করাচ্ছে। এই জুলাই জঙ্গিরা এবং ডক্টর ইউনূসের সরকার খুব করে চাইছে ভারত কোনোভাবে ক্ষুব্ধ হয়ে, বিরক্ত হয়ে, কিংবা তাদের আঞ্চলিক স্থিতিশীলতা, তাদের আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে হলেও যাতে বাংলাদেশে একটা সামরিক হস্তক্ষেপ করে, একটা আক্রমণ করে। সে কারণেই তারা প্রতিনিয়ত ভারতকে উস্কানি দিচ্ছে। কোনোভাবে ভারত যেন সেই উস্কানিতে পা দিয়ে বাংলাদেশে আক্রমণ করে বসে। এত কিছুর পরেও ভারত আজ অবধি যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে। ভারত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, সামরিক সক্ষমতার দিক থেকে ভারত 3 বা 4 পুরো পৃথিবীতে। সেই ভারতকে প্রতিনিয়ত এভাবে উস্কানি দেওয়া হচ্ছে, অপমান অপদস্থ করা হচ্ছে, ভারত দখলের হুমকি দেওয়া হচ্ছে, 7 সিস্টার্স দখলের হুমকি দেওয়া হচ্ছে, কলকাতা দখলের হুমকি দেওয়া হচ্ছে, চিকেন নেক গলা কেটে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, অসংখ্য হুমকি। এখন পর্যন্ত ভারতের কোনো প্রতিক্রিয়া আপনারা দেখেছেন? হ্যাঁ, গতকাল ভারত একটা প্রতিক্রিয়া দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ 2 দিন পূর্বে বলেছিল 7 সিস্টার্স তারা আলাদা করে দেবে। সেই বক্তব্যের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের যে হাই কমিশনার আছে ভারতে, তাকে তলব করেছিল। সেখানে তাকে মোটামুটি এক প্রকার ঝাড়ুপেটা করা হয়েছে। সেখানে বলা হয়েছে হাসনাত আব্দুল্লাহর কথা। এরপর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জমির দালাল তৌহিদ হোসেন আবার একটা বিবৃতি দিয়েছে, হাসনাত আব্দুল্লাহ সরকারের কেউ নয়, হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে সরকার কোনোভাবে বিব্রত
বিরত হতে পারে না, এটা ভারতের বোঝা প্রয়োজন ছিল। অর্থাৎ হাসনাত আব্দুল্লাহর সেই বক্তব্যকে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। হাসনাত রায় তো আপনাদেরকে সরকারে বসিয়েছে, হাসনাত রায় তো সরকারের মালিক, তাহলে এখন হাসনাতকে অস্বীকার করছেন কেন? হাতে ঘা লেগেছে? পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জমির দালাল, সে কি আদৌ তার ক্ষমতা আর মসনদে থাকতে পারবে? আমার মনে হয় না, গদি যে কোনো সময় হারাতে হতে পারে। তার প্রেক্ষিতে গতকালকে যখন বাংলাদেশের হাই কমিশনারকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল, এটা জানার পর হাসনাত আব্দুল্লাহ তার নিজস্ব নির্বাচনী আসন কুমিল্লার দেবিদ্বারে সেখানে আবার একটা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। সেখানে সে বলেছে, আজকে শুনছি বাংলাদেশ হাই কমিশনকে নাকি ভারত ঢাকায় ধমক দিছে, যে কেন আমরা ওই কথা বলছি, ধমক দিছে নাকি ওই ভারতীয় হাই কমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না, লাঠি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। বাংলাদেশে উপস্থিত ভারতের যে হাই কমিশনার তাকে লাথি মেরে বের করে দেওয়া উচিত। এই বক্তব্যগুলো কিন্তু সরাসরি ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত আনছে। এগুলা কি এই জুলাই জঙ্গিরা বুঝতে পারছে? হ্যাঁ, এরা বুঝতে পারছে এবং জেনে বুঝে তারা এই মন্তব্যগুলো করছে, যাতে করে ভারত একটা বিশাল পদক্ষেপ নিতে বাধ্য হয়। বাস্তবতায় আসেন, বাংলাদেশের 3 দিকে ভারত যদি বাংলাদেশের আকাশ পথ বন্ধ করে দেয়, বাংলাদেশের সামুদ্রিক পথ বন্ধ করে দেয়, সেক্ষেত্রে বাণিজ্যিকভাবে বাংলাদেশ ভেঙে পড়বে। চট্টগ্রাম বন্দরে যদি আমদানি রপ্তানি টোটালি অফ করে দেওয়া হয়, সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়ে ঠেকবে? ভারত যদি তাদের সকল পণ্য বাংলাদেশে পাঠানো সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়, বাংলাদেশকে আদৌ বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। আরেকটা বাস্তবতা হলো, ভারত যদি বাংলাদেশের আকাশ সীমায় ঢুকে এয়ার স্ট্রাইক করে, ভারতের ব্রহ্মোস মিসাইল থেকে শুরু করে পিনাকা, অগ্নি, এই ধরনের 10 থেকে 15টা মিসাইল বাংলাদেশের স্থাপনাগুলোতে মারে, যেগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা, বাংলাদেশের সেনা ক্যান্টনমেন্ট, বাংলাদেশের বিমানবন্দর, 10টা ব্রহ্মোস যদি মারে, বাংলাদেশ কি আস্ত থাকবে? বাংলাদেশ তো বে অফ বেঙ্গলে গিয়ে পড়বে, বাংলাদেশ তো মাটির সাথে মিশে যাবে রে ভাই। এই বাস্তবতাটা জুলাই জঙ্গিরা কেন বুঝতে পারছে না? ভারতের পররাষ্ট্রনীতিতে স্পষ্ট উল্লেখিত আছে, তাদের স্বাধীনতা সার্বভৌমত্বে যদি কোনো দেশ থ্রেট হিসেবে অবতীর্ণ হয়, সেক্ষেত্রে ভারত যে কোনো সময় হামলা চালিয়ে দিতে পারে। কোনো প্রকার আইনের বালাই কিন্তু এখানে নাই, কোনো প্রকার আইন কিন্তু ভারতকে মানতে হবে না। এই জুলাই জঙ্গিরা তারপরেও সবকিছু জেনে বুঝে ধরনের মন্তব্য করছে প্রতিনিয়ত, যাতে করে ভারত ক্ষুব্ধ হয়ে, বিরক্ত হয়ে বাংলাদেশে একটা আক্রমণ করে বসে। বাংলাদেশে আক্রমণ করলে তাদের লাভ কি, লাভ সেটা তো আপনাদের জানা প্রয়োজন। অস্থিতিশীল একটা পরিবেশ আছে বাংলাদেশে। এই মুহূর্তে যদি ভারত বাংলাদেশে আক্রমণ করে বসে, এই জুলাই জঙ্গিরা, এই উগ্রবাদী, এই উগ্রপন্থী সংগঠন যারা আছে, এই উগ্রবাদী গোষ্ঠীগুলোর সমন্বয়ে ডক্টর ইউনূস ক্ষমতার মসনদের ভাগবাটোয়ারা করবে এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের মানুষের রক্ত চুষে খাওয়ার জন্য যা যা করা দরকার তারাই তা করবে। কারণ যুদ্ধকালীন পরিস্থিতিতে বাংলাদেশে কখনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। এই নির্বাচনকে ঠেকানোর জন্য এই জুলাই জঙ্গিদেরকে নতুন করে লেলিয়ে দিয়েছে সুদখোর ইউনূস, যাতে করে ভারতকে প্রতিনিয়ত উস্কানিমূলক মন্তব্য করে সামরিক আক্রমণে বাধ্য করা হয়। এই স্বার্থ সন্ধানী গোষ্ঠী জিহাদের জোশ কায়েমের নামে প্রতিনিয়ত ভারত বিরোধী কথা বলছে, ভারত বিরোধী স্লোগান দিচ্ছে। হাদির পর হাসনাত নতুন ভাবে শুরু করেছে এইভাবে ভারত বিরোধিতা করে, ভারতকে গালমন্দ করে, ভারতকে এটা বলা সেটা বলা, মানে যাচ্ছে তা একটা অবস্থা। ভারত এত কিছুর পরেও কেন সহনশীলতা দেখাচ্ছে জানেন? কোনো সরকারের কারণে না, এবং কি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক ভালো তার জন্য না। তারা সংবেদনশীলতা দেখাচ্ছে শুধুমাত্র বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য। কারণ তারা যদি আক্রমণ করে বসে, বাংলাদেশের সাধারণ নাগরিক প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে। কারণ সবাই তো দেশদ্রোহী না, সবাই তো জুলাই জঙ্গি না, সবাই তো রাজাকারের বাচ্চা না, সবাই তো পাকিস্তানের বীজ না। তো এই পাকিস্তানের তথাকথিত একটা শ্রেণীকে মারতে গিয়ে ভারত চাচ্ছে না বাংলাদেশের নিরপেক্ষ সাধারণ মানুষ যারা আছে, যারা দেশপ্রেমিক মানুষ আছে, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছে, তাদেরকে কোনোভাবে আক্রমণ করতে। এই একটা মাত্র কারণে ভারত এখন পর্যন্ত যথেষ্ট সহনশীলতা এবং সংবেদনশীল আচরণ করেছে। অন্যথায় আরো আগেই ভারত এই সরকারকে প্যাকেট করে হাড্ডিগুড্ডি সমেত একদম অপরে পাঠিয়ে দিত। পৃথিবীর প্রত্যেকটা দেশ তাদের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর আঘাত হানলে চুপ করে মুখ বুজে সহ্য করবে না, তার জন্য যথেষ্ট প্রতিরোধ করবে, সামর্থ্য অনুযায়ী আক্রমণ করার চেষ্টা করবে। ভারতের ক্ষেত্রেও তাই। যারা জিহাদের জোশে, যারা আবেগের বশবর্তী হয়ে ভারতের সাথে যুদ্ধের উস্কানি দিচ্ছে, তাদের ফলাফল কখনোই ভালো হবে না। এর আসলে বাংলাদেশের ভয়াবহ বিপর্যয় ডেকে আনছে। বাংলাদেশকে তারা ইউক্রেন বানাতে চাচ্ছে, যাতে করে জেলেনস্কি বানিয়ে ইউনূসকে বাদ বাকি যে চিটার বাটপারগুলো আছে এরা ক্ষমতাকে লুটপাট করে ভোগ করতে পারে। এটাই তাদের একমাত্র উদ্দেশ্য, এখানে আর কোনো উদ্দেশ্য নাই। ডক্টর ইউনূস নির্বাচন দিয়ে চলে যাবে ঠিকঠাক, এটা আপনারা ভাবেন না। ফেব্রুয়ারি অনেক দেরি, এর মধ্যে দেখেন কত কি ঘটানোর চেষ্টা করে। এই ভাড়াটে সন্ত্রাসী গোষ্ঠী, উগ্রবাদী গোষ্ঠীগুলা ইউনূসের ক্ষমতার মসনদ পাকাপোক্ত করার জন্য হাদির মতো যদি আরো 2-4 জনকে ফেলে দিতে হয়, তাতেও তারা একবারের জন্য চিন্তা করবে না। নেক্সট লক্ষ্যবস্তু হাসনাত আব্দুল্লাহ। বিভিন্ন সূত্রে জানতে পারছি হাসনাত আব্দুল্লাহকে ভারত বিরোধী বক্তব্য দেওয়ানো হচ্ছে পরিকল্পিতভাবে, যাতে করে হাসনাতকে খেয়ে দিলে সেই দায়টাও ভারতের উপর চাপানো যায়, সেই দায়টাও বাংলাদেশ আওয়ামী লীগের উপর চাপিয়ে সাধারণ মানুষের সাইকোলজি নিয়ে গেম খেলা যায়। যেমনটা গেম গত বছরের জুলাইয়ে জঙ্গি আবু সাইদকে হত্যার মাধ্যমে খেলেছিল জামায়াত ইসলাম, ঠিক একই পথে আগাচ্ছে জামাত পুনরায়। কারণ জামাত বুঝে গেছে বাংলাদেশের মানুষের যে সমর্থন তারা পেয়েছিল বিএনপির অতিমাত্রায় নৈরাজ্যের কারণে, সেই সমর্থনটুকু উঠে যাচ্ছে তাদের দেশদ্রোহী আচরণের কারণে, তাদের মুক্তিযুদ্ধ বিরোধী আচরণের কারণে, মুক্তিযোদ্ধাদের অপমানের কারণে। এখন জামাত হাসনাতকে টপকে দিয়ে সেই দায়টা চাপিয়ে দেবে ভারতের উপর, আওয়ামী লীগের উপর। এবং এরপর ভারত বিরোধী যে সেন্টিমেন্ট বাংলাদেশে আছে, একটা বিশাল অংশ তো আছে, এই সেন্টিমেন্টের যে সমর্থন, এটাকে পুরোপুরি ক্যাশ করার জন্য জামাত এই কাজটা করছে। হাসনাত শুধু শুধু লাফাচ্ছে না, হাসনাতকে পেছন থেকে ফুয়েল দিচ্ছে জামাত। যদি বিশ্বাস না হয় খবর নিয়ে দেখতে পারেন, আপনাদের যদি কোনো ব্যক্তিগত সোর্স থাকে। সব কথার শেষ কথা, ভারত বাংলাদেশে কখনো আক্রমণ করবে না। হতে পারে ভারত মিয়ানমারকে দিয়ে একটা গেম খেলতে পারে, আমি বলছি না খেলবে, বাট সরাসরি ভারত বাংলাদেশকে কখনো আক্রমণ করবে না, কখনোই করবে না, এইটুকু নিশ্চিত আপনারা থাকতে পারেন। এবং এই জুলাই জঙ্গিদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় এটা ভারত জানে। পৃথিবীতে কয়েকটা দেশ আছে, রাশিয়া, ভারত, ইসরায়েল,
এবং মার্কিন যুক্তরাষ্ট্র। পৃথিবীর যে দেশগুলো এই দেশের সাথে সাংঘর্ষিক সম্পর্কে লিপ্ত হয়েছে, পৃথিবীর প্রত্যেকটা প্রান্ত এই দেশের কূটনৈতিক, এই দেশের বেসামরিক নাগরিক, এই দেশের যারা হত্যাকর্তা তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। অদূর ভবিষ্যতে বাংলাদেশের এই তথাকথিত জুলাই জঙ্গিরা, ইউনূসের প্রশাসন এবং ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ, এদের প্রত্যেকের জীবনকে পৃথিবীর যে প্রান্তে এরা পালিয়ে যাক না কেন জাহান্নাম বানিয়ে ফেলে ভারতবর্ষ। হঠাৎ হাসনাত কেন ভারতের সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করার হুঙ্কার দিচ্ছে বলুন তো? দেশের ভেতর তাদের আর কোনো রাজনীতি আর অবশিষ্ট নেই তো। 2024 সালে কোটার নামে সন্ত্রাস করে ক্ষমতা দখল করার পর থেকেই যখন রাজনীতিতে টান পড়েছে, তখনই তারা ভারত ভারত করে হামলে পড়েছে। যতবার তারা ভারত ভারত করে, এতবার তারা সৃষ্টিকর্তার নাম নিলেও বেহেশতের পথটা মসৃণ হতো হয়তো তাদের, কিন্তু সেই ভারত ভারত জব থামছেই না তাদের। অথচ ইউনূস সরকারের আনা ভারতের চাল, ভারতের পেঁয়াজ, ভারতের কাঁচামরিচ সবই সকাল বিকেল খেতে হচ্ছে হাসনাত, মাহফুজ, নাহিদদের, তাই না? বাংলাদেশের রাজনীতিতে গত 1 বছর ধরে এমন এক আবেগী ঢেউ চলছে যেখানে দেশের ভেতরের ব্যর্থতা, সংকট আর অসম্পূর্ণ কাজের দায় নিজের কাঁধ থেকে নামিয়ে সহজ শর্টকাট হিসাবে ভারতের উপর চাপিয়ে দেওয়াই যেন নতুন ফর্মুলা। সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ হচ্ছে কিংস পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। বিজয় দিবসের প্রাক্কালে ঢাকায় সমাবেশে দাঁড়িয়ে তিনি শুধু ভারত বিরোধী সুরই তুলেননি, সরাসরি ভারতের সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করার কথা বলেছেন ঢাকা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে আশ্রয় দেবে এবং সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করতে তাদের ব্যবহার করবে। জনগণ উল্লাসে ফেটে পড়েছে, নেতা তৃপ্ত হয়েছে, কিন্তু দেশের দীর্ঘমেয়াদী স্বার্থের জায়গা থেকে এই কথা কতটা বিপজ্জনক সেই হিসেবটা কেউ মাথায় রাখেনি হয়তো। আপনাদের মনে আছে যে বাংলাদেশের রাজনীতিতে একবার স্লোগান দেওয়া হয়েছিল গত বছর, হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত। তাই একটি পুরনো সাক্ষাৎকারের প্রসঙ্গে এখানে উল্লেখ করা জরুরি। 2025 সালের জানুয়ারিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দৈনিক প্রথম আলোকে বিস্তৃত সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি ভারতের সঙ্গে সম্পর্ককে সরাসরি দেয়া নেয়ার সম্পর্ক বলেছেন। স্বীকার করেছেন বাংলাদেশ অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল, আবার ভারত ও বাংলাদেশ থেকে নানা সুবিধা পায়। বাংলাদেশে ভারতীয়দের কাজ, চিকিৎসার জন্য বাংলাদেশিদের ভারতে যাওয়া, বাণিজ্য সব মিলিয়ে দুটি দেশই একে অপরের উপর ঝুলে আছে বা নির্ভর করে আছে। তিনি পরিষ্কার ভাষায় বলেছিলেন, ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ককে বজায় রাখতে হবে। জনগণ যেন কখনোই না ভাবে যে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে বা আমাদের স্বার্থের বিরুদ্ধে কিছু করছে। আর একই সঙ্গে তিনি এই নীতিও বলেছিলেন যে বাংলাদেশ প্রতিবেশীর কৌশলগত স্বার্থের বিপরীতে যাবে না এবং আশা করবে ভারত ও বাংলাদেশের স্বার্থকে সমান গুরুত্ব দেবে। সীমান্তে হত্যা বন্ধ থাকবে, ন্যায্য পানির হিস্সা মিলবে, পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমার সীমান্ত অস্থিতিশীল হবে না। ওদিকে হাসনাত সহ দেশের সাবেক কিছু সেনা কর্মকর্তা আর ইউনূস মহাজন স্বয়ং বারবার হুমকি দিচ্ছেন ভারতের সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার। কি বিপরীত কথাবার্তা ভাবুন তো। যুদ্ধ শুরু হলে যুদ্ধ কারা করবে, হাসনাতরা নাকি এই ওয়াকাররা? অর্থাৎ একজন সন্ত্রাসী কাম রাজনীতিক যখন উত্তেজনার আগুন বাড়াচ্ছেন, তখন সামরিক নেতৃত্ব একই সময়ে 2025 সালের শুরুতেই দেওয়া সাক্ষাৎকারে ক্যালকুলেটিভ, বাস্তব ভিত্তিক অবস্থান তুলে ধরেছেন বাংলাদেশের জন্য। এই দুইয়ের সুরের যে মধ্যে যে পার্থক্য, এই ফারাকটাই হলো দুই দেশের সম্পর্কের মূল কথা। রাজনৈতিক মাঠ গরম করার জন্য আজ যে ভারত বিরোধী ভাষা ব্যবহার হচ্ছে, তা রাষ্ট্রের দীর্ঘমেয়াদী কূটনীতি এবং নিরাপত্তা ভাবনার সঙ্গে এক জায়গায় খাপে খাপে মেলে না। আপনি ভাবুন তো, বাংলাদেশে যেভাবে ভারত বিরোধী বক্তব্য, ভারতের বিচ্ছিন্নতাবাদের কথা বলা হচ্ছে বা বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলা হচ্ছে, ভারতের রাজনীতিবিদরা যদি বাংলাদেশকে কারণে আক্রমণের কথা বলতো একযোগে, তাহলে কি হতো পরিস্থিতিটা? হাসনাতের আরেকটি বক্তব্যে আমরা দেখেছি তিনি দিল্লির মসনাদ জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন ভারত ঘনিষ্ঠ কোনো ব্যক্তি বা দলকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। ভাষা এমন যেন পুরো বাস্তবতা বদলে গেছে, বাংলাদেশ আর অঞ্চলের বাস্তব অর্থনৈতিক জালে জড়িয়ে নেই। অথচ একই সময়ে পরিসংখ্যান বলছে 2023-24 অর্থ বছরে ভারত থেকে আমদানি হয়েছে প্রায় $9 বিলিয়ন পণ্য। 2024-25 সালে অর্থ বছরে ভারতের রপ্তানি বেড়েছে মানে 1.57 বিলিয়ন থেকে $1.76 বিলিয়ন, মানে বাংলাদেশ রপ্তানি করেছে। তৈরি পোশাক, জুতো, মাছ সবখানে রপ্তানি বাড়ছে, আর কারখানাগুলোর কাঁচামালের বড় অংশই আবার আসছে ভারত থেকে। শুধু ভয়ঙ্কর ভারত বিদ্বেষ বাড়ছে হাসনাত সার্জিসদের কাছ থেকে। এখানে আসল বিষয়টা কি জানেন? আসল বিষয়টা হলো রাজনীতিতে ভারতকে শত্রু বানিয়ে তালি পাওয়া আর অর্থনীতিতে চুপচাপ ভারতের উপর নির্ভর করে চলা। এপ্রিল মে মাসে যখন